ওয়েলকাম টু জগাসায়ার্স ইনভেস্টমেন্ট ক্লাস। এই ভিডিওতে আমরা ইনভেস্টমেন্টের সেকেন্ড পার্টটা শিখব। ইনভেস্টমেন্টের সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি এসআইপি। এসআইপি যার পুরো নাম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দুইভাবে করা যেতে পারে। এক নম্বর হচ্ছে রেগুলার প্রসেসে, 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট প্রসেসে। কি এই দুটোর মধ্যে পার্থক্য? রেগুলার প্রসেস মানে যেখানে আমরা একজন এজেন্টের মাধ্যমে করব, অর্থাৎ আমাদের বাড়িতে কেউ এসে প্রথমবারের জন্য আমাদের ফর্ম ফিল আপ করিয়ে আমাদের এসআইপির অ্যামাউন্টটা নিয়ে যাবে। আর ডাইরেক্ট যেখানে আমরা কোনো একটি অ্যাপ, অ্যাঞ্জেল ওয়ান হতে পারে, গ্রো অ্যাপ হতে পারে, জিরোদা হতে পারে, আপস্টক হতে পারে, এই রকম কোনো অ্যাপের মাধ্যমে যখন আমরা ডিরেক্ট এসআইপিতে ইনভেস্ট করব তখন সেটাকে বলবো এসআইপি ডিরেক্ট। এই দুটোর মধ্যে ফারাকটা হলো, রেগুলার স্কিমে যদি কেউ এসআইপি করে অর্থাৎ এজেন্টের মাধ্যমে, তাহলে তাকে এজেন্টের কমিশনটা অনেক বেশি পে করতে হয়। দেখা যায় যেখানে 100 টাকায়, সেখানে এসআইপি যদি কেউ রেগুলার স্কিমে ইনভেস্ট করে 100 টাকায় এজেন্টরা প্রায় 1 টাকা থেকে 2 টাকা অবধি কমিশন নিয়ে নেয়। আর অন্যদিকে ডিরেক্টে আমরা খুবই কম কমিশনে এই ইনভেস্টমেন্টটা করে থাকি, 20 পয়সা থেকে 60 পয়সা। তাই প্রত্যেককেই বলবো এসআইপি শেখার সময় রেগুলার স্কিমকে অ্যাভয়েড করে ডিরেক্ট স্কিমে এসআইপি করতে। এবার দেখে নেওয়া যাক এসআইপির কিছু কিছু ফান্ড হাউস বা ফান্ডগুলোর নাম, তারপর আমি এগোচ্ছি। এখানে দেওয়া আছে এইচডিএফসি স্মল ক্যাপ ডিরেক্ট গ্রোথ, দেওয়া আছে আইসিআইসিআই মিড ক্যাপ ডিরেক্ট গ্রোথ, তারপর লেখা আছে এসবিআই লার্জ ক্যাপ ডিরেক্ট গ্রোথ, আবার লেখা আছে টাটা ব্লু চিপ ডিরেক্ট গ্রোথ, এইভাবে মতিলাল ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট গ্রোথ, আবার কোয়ান্ট মাল্টি ক্যাপ ডাইরেক্ট গ্রোথ বা পারাক পারেক ইনফ্রাস্ট্রাকচার ডাইরেক্ট গ্রোথ। এইগুলো অ্যাকচুয়ালি এক একটা এসআইপি স্কিমের নাম। এই যে প্রথম ঘরে আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, টাটা, মতিলাল, কোয়ান্ট বা পারাক পারেক, এইগুলো হচ্ছে সব এক একটা ফান্ড হাউসের নাম। অর্থাৎ এরা প্রত্যেকেই মিউচুয়াল ফান্ড অর্থাৎ বিভিন্ন ধরনের সেক্টরে ইনভেস্টমেন্ট করে থাকে, কিন্তু এক একটা ফান্ড হাউসের এক এক রকম সিস্টেমে তারা ইনভেস্টমেন্ট করে থাকে। এই ফার্স্টে যে নামটা থাকবে এটাকে আমরা বলবো ফান্ড হাউস। এই ফান্ড হাউসগুলোকে যারা পরিচালনা করে তাদেরকে আমরা বলি ফান্ড ম্যানেজার, যারা অনেক বেশি মার্কেট সম্পর্কে নলেজেবল। 2 নম্বর যে বক্সটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, ব্লু চিপ, ফ্লেক্সি ক্যাপ। এইগুলো সম্পর্কে আমরা ইনভেস্টমেন্টের ফার্স্ট পার্টে জেনেছি। স্মল ক্যাপ যদি কেউ শুধুমাত্র স্মল ক্যাপ এসআইপিতে করে তাহলে তাদের ইনভেস্টেড অ্যামাউন্টটা শুধুমাত্র স্মল ক্যাপ সেক্টরগুলোতেই বরাদ্দ হবে। অর্থাৎ যদি এসআইপি ইনভেস্টেড অ্যামাউন্টের স্মল ক্যাপের কোনো বছরের গ্রোথ খুব ভালো না হলো, তাহলে সেই এসআইপি কিন্তু রিটার্ন ভালো দেবে না। ঠিক একই রকমভাবে মিড ক্যাপের ক্ষেত্রেও তাই, লার্জ ক্যাপের ক্ষেত্রেও তাই। আমরা বা ব্লু চিপ মানে কি, বড় বড় যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো শুধু সেইখানেই ইনভেস্টেড অ্যামাউন্ট থাকে। এই যে আমরা স্মল ক্যাপ, মিড ক্যাপ বা লার্জ ক্যাপ দেখছি এবং লাস্টে ইনফ্রাস্ট্রাকচার একটা দেখছি, আলাদা করে সেক্টর, এগুলো সব এই ঘরটা সব সেক্টর। যদি কেউ ফান্ড হাউস যে কোনো চয়েস করতে পারে, তার মানে এই নয় যে এইচডিএফসি শুধু স্মল ক্যাপ ফান্ড হাউসকেই চালায় বা সেক্টরকে চালায়। এইচডিএফসির কিন্তু মিড ক্যাপ হতে পারে, লার্জ ক্যাপ হতে পারে, ব্লু চিপ হতে পারে, ফ্লেক্সি হতে পারে, আইসিআইসিআরও কিন্তু অন্যগুলো হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে সেক্টর আছে, এই সেক্টরটা কিন্তু একটু খেয়াল রেখে করতে হবে। যদি কেউ শুধু স্মল ক্যাপ দেখে ইনভেস্টমেন্ট করে তাহলে স্মল ক্যাপের রিটার্ন যদি কোনো বছরে নেগেটিভ হয় বা কম আসে তাহলে এসআইপি রিটার্ন ডেফিনেটলি কমে যাবে। মিড ক্যাপের ক্ষেত্রেও তাই, লার্জ ক্যাপে। এইগুলো মানে কি, আমি ফান্ড হাউসের ফান্ড ম্যানেজারকে পারমিশন দিচ্ছি যে আপনারা শুধুমাত্র এই ক্যাপিটাল মার্কেটেই আমার টাকাটা ইনভেস্ট করবেন। এর বদলে যদি কেউ ফ্লেক্সি ক্যাপে দেয়, ফ্লেক্সি ক্যাপ মানে কি, ফ্লেক্সিবল, অর্থাৎ একটা কোম্পানিতে আমি ফ্লেক্সিবলি দিতে পারলাম, পারমিশন দিলাম, ফান্ড ম্যানেজারকে বলছি বা ফান্ড হাউস চয়েস করে বলছি যে আপনারা যখন যে
সেক্টরগুলো চলবে বা যখন যে ক্যাপিটাল মার্কেট চলবে আপনারা আপনাদের সুবিধা মতো সেই ফান্ড হাউস সুবিধা মতো সেই সেক্টর চয়েস করবেন, অর্থাৎ আপনাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই শুধু স্মল ক্যাপ বা মিড ক্যাপে দিতে হবে। মাল্টি ক্যাপ মানে কি, একসাথে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, অর্থ দেখা গেল 100 টাকার মধ্যে বা 100%-এর মধ্যে মিড ক্যাপে আছে 20%, লার্জ ক্যাপে আছে 50%, স্মল ক্যাপে কিছু পার্সেন্টেজ আছে, আবার কোনো সেক্টরাল ফান্ড যেটা টেকনোলজি হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, আইটি হতে পারে, সেরকম কোনো ফান্ডে। তার মানে যখন আমরা এই দিকের ফান্ড হাউসগুলো চয়েস করব, দেখব তাদের খরচা কত কম, কোনটা কমিশন কত না। এই যে বলেছি ডাইরেক্ট ফান্ডে খরচাটা কম, 20 পয়সা থেকে 60 পয়সা নেয়, তাই এদের মধ্যে দেখব কি কাদের এক্সপেন্স রেশিও বা খরচাটা বা কমিশনটা কম, সেই অনুযায়ী এদের চয়েস করব। আর এখানে এতগুলোর মধ্যে আমরা মূলত মাল্টি ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপকে চয়েস করব। ডাইরেক্ট গ্রোথ সবারই থাকে, ডাইরেক্ট মানে কোনো অ্যাপের মাধ্যমে করা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জানার দরকার। বা কেউ যদি এবার মনে করে আমি নিফটি ইন্ডেক্সে দেবো, তখন সে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড যে কোনো একটা ফান্ড হাউসের মাধ্যমে দিতে পারে। তাহলে নিফটি যেমন বছরে গ্রোথ দেবে, তার হচ্ছে এসআইপিটাও তেমন গ্রোথ দেবে। এরপর আমরা আসছি এসআইপির ন্যাভ। এসআইপি ন্যাভ, ন্যাভ মানে হচ্ছে কি নেট অ্যাসেট ভ্যালু। যেমন আমরা কোনো শেয়ার কিনলে সেই শেয়ারটার একটা প্রাইস অ্যামাউন্ট থাকে, অর্থাৎ তার মূল্য থাকে, কিন্তু এসআইপির অনেকগুলো শেয়ারের একটা কম্বিনেশন থাকে, তাই পার্টিকুলার কোনো শেয়ারের নাম লেখা থাকে না। এখানে অনেকগুলো শেয়ারকে একসাথে যখন আমরা কিনতে যাই, সেই কম্বিনেশনটা মাপা হয় যে ইউনিটে, তাকে বলে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। এই এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু কিন্তু সারাদিনে ওই শেয়ার মার্কেটে যেমন ওঠানামা করে প্রতি মুহূর্তে, ওরকম চেঞ্জ হয় না, দিনে একবারই হয়। অর্থাৎ আজকে পুরো সারাদিন মার্কেট চালু থাকলো, বন্ধ হলো, তারপরে গিয়ে পরের দিন সকালবেলা দেখা যাবে ন্যাপটা বেড়েছে না কমেছে। এবার আমরা এই যে এতগুলো ফান্ড হাউস দেখলাম, এইচডিএফসি, এসবিআই, এদের মধ্য থেকে কিভাবে ফান্ড হাউসকে চয়েস করব, যদিও আমি এর হিন্টস একটু আগে দিয়েছি, তবুও তো আরেকবার সুবিধার জন্য তিনটে আমি কারণ দেখিয়েছি। প্রথমে দেখব সি দ্য এক্সপেন্স রেশিও, অর্থাৎ যে ফান্ড হাউসের আমি চয়েস করছি, দেখা গেল এইচডিএফসির একটা স্মল ক্যাপ আছে বা এইচডিএফসির একটা মাল্টি ক্যাপ আছে, আবার আইসিআইসিআইয়েরও একটা মাল্টি ক্যাপ আছে, আবার দেখা গেলো টাটারও একটা মাল্টি ক্যাপ আছে, কিন্তু এই তিনটে মাল্টি ক্যাপ সেক্টরে তিনটে ফান্ড হাউস ইনভেস্ট করলেও আমরা দেখব কাদের এক্সপেন্স রেশিও সবচেয়ে কম। এক্সপেন্স রেশিও সাধারণত 20 পয়সা থেকে 60 পয়সা থাকে 100 টাকায়। অতএব এই অ্যামাউন্টের ভেতরে যে আমাকে সবচেয়ে সস্তায় দেবে তাকে আমি চয়েস করব। 2 নম্বর, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে এক্সিট লোড, অর্থাৎ আমার যদি প্রয়োজন হয় টাকা পয়সা, আমি খুব তাৎক্ষণিকভাবে টাকা তুলতে পারি কিনা, বা লক ইন পিরিয়ড আছে কিনা। 1 বছর সাধারণত লক ইন পিরিয়ড থাকে, যদি লক ইন পিরিয়ডের মধ্যে কেউ টাকা উইথড্র করতে চায় তখন 1% কেটে নেয়। এই ইনফরমেশানগুলো দেখব, যদি মনে করি এটা আমার পক্ষে কার্যকরী, ডেফিনেটলি আমি সেই ফান্ড হাউসে যাব। আরেকটা দেখব হোয়াট টাইপ অফ ইনভেস্টমেন্ট এখানে রয়েছে, অর্থাৎ এরা কী ধরনের ইনভেস্টমেন্ট করছে, কোন কোন সেক্টরে করছে। মাল্টি ক্যাপগুলো মিড ক্যাপে কত পার্সেন্ট দিচ্ছে, লার্জ ক্যাপে কত দিচ্ছে। লার্জ ক্যাপে যত বেশি হবে সেটা হচ্ছে সুরক্ষিত ঠিকই, কিন্তু রিটার্ন ততটা আসে না। এবার একটা উদাহরণের মাধ্যমে আমি দেখি কিভাবে আমাকে এই এসআইপি টাকা ফেরত দেয়। ধরলাম এনএভি রয়েছে কোনো একটা ফান্ড হাউসের এসআইপির 100 টাকা, আজকের দিনে এনএভি হচ্ছে 100 টাকা। এবার আমি মনে করছি এসআইপি অ্যামাউন্ট প্রত্যেক মাসে আমি 1000 টাকা করে দেব। এটা দিতে হয় না, একটা ডেট চয়েস করে নিতে হয়, অপশান থাকে, এবং ব্যাংকের থেকে ডাইরেক্ট কেটে নেওয়া হয়। প্রতি মাসের আর নির্দিষ্ট তারিখে 1000 টাকা করে কেটে নেওয়া হয়। এবার ধরা যাক আমি এই 1000 টাকাটা জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি প্রতিটা মাসে সমানভাবে 1000 টাকা করে দিয়েছি প্রতি মাসে, কিন্তু ন্যাব প্রতি মাসে বা প্রতিদিন তো বদলায়। ধরলাম ন্যাব জানুয়ারিতে 100 টাকা, এরমভাবে 110, 115, 120, কোনো সময় মার্কেট একটু ক্র্যাশ করেছে, তখন শেয়ারের দাম কমেছে, তাই ন্যাবের দামও কমে 90, 95। কিন্তু মজার হলো আমি ন্যাবগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি, ন্যাব বাড়ছে বা কমছে, আমি কিন্তু কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করে যাচ্ছি। ইনভেস্টমেন্ট করাতে যখন আমি 1000 টাকা করে দিচ্ছি আর 100 টাকা হচ্ছে আমার ন্যাব, তখন ডেফিনেটলি এই ইউনিটটা এখানে পাচ্ছি 10টা, অর্থাৎ 100 টাকা দাম, 1000 টাকা আমি পেমেন্ট করছি, তাহলে 10টা ইউনিট পাবো। এভাবে 110 টাকা যখন দাম হবে তখন 10-এর থেকে সামান্য কম পাবো। আমি হিসাব দেখিয়ে দিচ্ছি প্রতিটাতে কত করে পাবো। এবার দেখা গেল যে আমি
টোটাল ইনভেস্টমেন্ট করেছি একটা বছরে নিজের থেকে 12 মাসে 12,000 টাকা। টোটাল ইউনিট পেয়েছি, এই যে টোটাল যোগফলটা প্রতি মানে যখন ন্যাবের দাম কমেছে বেড়েছে এই হিসাবে দেওয়া হয়েছে, এর যোগফলটা হচ্ছে 108.95। আর প্রেজেন্ট ন্যাব মানে জানুয়ারি মাসে যখন ইনভেস্ট করেছিলাম তখন ন্যাব ছিল 100, কমতে বাড়তে গিয়ে ডিসেম্বরে গিয়ে দাঁড়ালো 150 টাকা। এই ন্যাবটা বর্তমানে হচ্ছে 150 টাকা। তাহলে আমার কারেন্ট এসআইপিতে ভ্যালু কত থাকবে এটা কি করে ঠিক করব? প্রেজেন্ট ন্যাব ইন্টু টোটাল ইউনিটস, অর্থাৎ বর্তমানে ন্যাবটা কত আর আমার কাছে ইউনিট কত সেভ হয়েছে সেটাকে মাল্টিপ্লাই করব। যেমন 150 টাকা হচ্ছে প্রেজেন্ট ন্যাব ধরে নেওয়া হয়েছে, আর আমি যদি কম বেশি করে এরকম করে 12 মাসে ন্যাব অনুযায়ী আমি যদি ইউনিট পাই তাহলে 108.95, প্রায় 109টা ইউনিট গুণ করলে দেখা যাবে 16,342 টাকা 50 পয়সা। অর্থাৎ 12,000 টাকা আমি ইনভেস্ট করেছি, এক বছরে আমার রিটার্ন এসে 16,342, তারপর 4,342 টাকা আমার ইন্টারেস্ট এসছে। ইন্টারেস্টটা যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে 36%। তার মানে এই নয় যে 36% এভরি ইয়ারেই পাওয়া যাবে, কম বেশি হয়। লং টার্মে 10 থেকে 15 বছর বা 20 বছরে আমরা মোটামুটি 12 থেকে 15% একটা ইন্টারেস্ট পেয়ে থাকি, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ এই ইন্টারেস্টটা কিন্তু সুদের ওপরে আলাদা আলাদা করে ইন্টারেস্টটা গ্রো করে। তাহলে আর এখানে আর কি ফেসিলিটি থাকে এসআইপি করলে আমরা জানি টপ আপ করা যায়। অর্থাৎ আমার কাছে হাতে কিছু অতিরিক্ত টাকা এসছে, আমি নষ্ট করতে চাইছি না, আমার যে এক্সিট রানিং এসআইপিটা রয়েছে মানে এখন যেটা রয়েছে মানে এক্সিস্টিং, সেইখানে আমি কিছু টাকা অ্যাড করে দিলাম। অর্থাৎ প্রতি মাসে 1000 দিয়েছিলাম, হঠাৎ 5,000 টাকা চলো একটা এক্সট্রা দিলাম। বা কোনো একটা সময় দেখলাম মার্কেট একটু ডাউন হয়েছে, আমার কাছে একটু পয়সা আছে, আমি কম দামে বেশি ইউনিট পেয়ে যাব, তার জন্য আমি টপ আপ করতে পারি। এখানে আমি স্কিপও করতে পারি। স্কিপ মানে কি, আমার হাতে পয়সা একটু টানাটানি চলছে, আমি 1 বা 2 বা 3 মাস ম্যাক্সিমাম আমি এড়িয়ে যেতে পারি পেমেন্ট না দিয়ে, যেটা আমরা ব্যাংক বা পোস্ট অফিসে রেকারিং করলে এটা করতে পারি না। আর 3 নম্বর কি, আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতো জমানো যতটা টাকা হবে তার আংশিক বা পুরো টাকাটা যে কোনো সময় কারোর পারমিশন ছাড়াই তুলে নিতে পারি। এই বেনিফিটগুলো এসআইপি আমাদের দেয়। এই এসআইপি এই জন্য প্রত্যেকের খুব কম বয়সে করা উচিত। যদি কেউ 20-22 বছর বয়সে শুরু করে আর লং টার্মে 20-25 বছরের টার্গেট করে, 1,000 টাকার অ্যামাউন্টটাও গিয়ে 20-25 বছর বয়সে বেশ কিছু লাখ টাকা হয়ে যায়। যদি 12-15% ধরা যাও তাও অনেকটা হয়ে যায়। এটা আমরা ক্যালকুলেটারে হিসাব করে দেখতে পারি।